শহীদে কারবালা বলে একটা পুঁথি আছে, 19বিংশ শতাব্দীতে লেখা বা বড় জোর অষ্টাদশ শতাব্দীর শেষে লেখা। তার তো নানা পাঠ আছে বাজারে। তো একটা পাঠকে অবলম্বন করে তৎকালে বহু বই লেখা হয়েছে। মকতুল হোসেন, শহীদে কারবালা, এই সমস্ত বইয়ের একটাকে ধরে তিনি শহীদে কারবালা উল্লেখ করে প্রথম লাইনে আছে। শহীদে কারবালার পুঁথিতে দেখা যায় যে হজরত ইমাম হোসেনের কাটা মাথা নিয়ে আপনার সীমার চলেছেন দামেস্কের দিকে কারবালার প্রান্তর থেকে। যদিও বা সেটা দুদিনের পথ নয়, কিন্তু ভাবখানা যেন এটা মুন্সিগঞ্জ থেকে ঢাকায় যাওয়া। তো তিনি চলেছেন, তখন প্রতিমধ্যে সন্ধ্যা হলো। এগুলি পুঁথিতে আছে এরকম। তখন এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিলেন, তার নাম আজর, এবং সেইখানে তিনি অনেক রাত্রেবেলা থাকলেন। তখন আজরের পরিবার কাটা মাথাটা তাকে দিতে চায়নি, কারণ এটা একদম প্রপারলি দাফন করতে হবে। দেহ পড়ে রয়েছে কারবালার প্রান্তরে, ফোরাতের তীরে, আর মাথাটা বর্ষায় গেঁথে তিনি যাত্রা করেছেন দামেস্কে। তিনি এজিদের কাছে গিয়ে পুরস্কার নেবেন। এইটা দেখে ব্রাহ্মণ আজর এবং তার 7 পুত্র এবং তাদের 7 ব্রাহ্মণী বধূ, এদের অন্তর দয়ায় এত বিগলিত হলো যে তারা সীমার সাথে মারামারি করা শুরু করলো। অতি সংক্ষেপে বলছি, সীমা তাদের সবাইকে পরাজিত করে তারা সকলেই আত্মহত্যা করলো শুধু এই মাথা বাঁচাবার জন্যে। সীমার বীর দর্পে চলে গেল। হামসা বলছে এই যে কল্পনা, এটাকে বলা যেতে পারে অতি উঁচু মানের ফ্যান্টাসি। অনেকগুলো উপাদান আছে তার মধ্যে হচ্ছে এই কারবালার প্রান্তর থেকে দামেস্কে যাওয়ার পথে মরুভূমির মধ্যে যে পরিবার আছে, প্রথমত এখানে হিন্দু বা ব্রাহ্মণ পরিবার এলো কোথায়? আমাদের কোনো কোনো বন্ধু পরবর্তীকালে আর্গু করেছেন কতগুলি ওখানে ব্রাহ্মণ ছিল, সুতরাং এটা সম্পূর্ণ অবাস্তব নয়। দ্বিতীয় কথা হচ্ছে এই ব্রাহ্মণরা ইচ্ছে করলেই একা সীমারকে তারা পরাস্তই করতে পারত যদি খাতারা রাখতে চাইতো। 7 জন একে একে নিজের প্রাণ দিল লড়াই করে করে। এই যে মানুষের চোখ থেকে পানি বের করার জন্য তিনি ওদের ঘাট থেকে অনেক রক্ত বের করলেন। আমার সবাই এটাকে বললেন ফ্যান্টাসি। শুধু এই পুঁথিতে না, অন্যান্য পুঁথিতেও আছে। এটা আমার সবার মূল যুক্তি নয়, এটা তিনি যুক্তির ফাঁক দিয়েছেন এই বলে। আধুনিক যুগের লেখক বলে পরিচিত যিনি, প্রথম বাঙালি মুসলমান উপন্যাস লেখক আধুনিক যুগে, মানে যতটুকু আমরা জানি, গদ্যে যিনি লিখেছেন তিনি হলেন বিষাদ সিন্ধুর লেখক মীর মোশাররফ হোসেন। তার বই বেরিয়েছে 1885 সন। 1885 ভারতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য বছর। ওই বছর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওরফে ভারতীয় জাতীয় মহাসভা প্রতিষ্ঠিত হয়। তখনও মহাত্মা গান্ধী শিশু, বিলেতে পড়তে যায় নাই। এটা ছিল বোম্বেতে তৈরি হয়েছিল। 2 বছর পর পর একবার কলকাতায়, একবার মাদ্রাজে, একবার বোম্বেতে হয়। ভারতীয় জাতীয় মহাসভা এর কাজ হচ্ছে ইংরেজের কাছে দেন দরবার করে ভারতীয়দের জন্য সুবিধা আদায় করা, ভারতীয়দেরকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের জন্য, বিশেষ করে স্থানীয় সরকার পর্যায়ে। ওই বছর ভারতে প্রথম স্থানীয় সরকার আইনও হয়। এইগুলি ঠিক যেই সময়ে হিন্দু সমাজ জাতীয় অধিকারের জন্য এগিয়ে যাচ্ছে, সর্বভারতীয় সংগঠন করছে, তখনও মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধুর প্রথম খণ্ড বের করেছেন। তার পরবর্তী 5-7 বছরের মধ্যে তার দ্বিতীয় তৃতীয় খণ্ড বেরিয়েছে। এই মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদবধ পর্ব, এরকম পর্ব আছে। আপনারা দেখবেন এটা গদ্যে লেখা মহাকাব্য। তাতে তিনি কিন্তু ভয়ে ভয়ে কোনো মুসলিম শব্দ ব্যবহার করেননি, কারণ তার উদ্দিষ্ট পাঠক সমাজ ছিল হিন্দু সমাজ। তিনি নামাজ না বলে উপাসনা, রোজা না বলে উপবাস, এ সমস্ত লিখতেন। এর 30-35 বছর পরে নজরুল ইসলামের আবির্ভাব যখন হয়েছে, তখন নজরুল ইসলাম যত মুসলিম শব্দ বলা হয় যেগুলিকে আইডেন্টিটি মার্কার, আত্মভাবের শব্দ, নজরুল ইসলাম নামাজ, রোজা এগুলি লেখা শুরু করেছেন। আহমদ সবার বক্তব্য হলো বিষাদ সিন্ধুতে যে কাহিনী বর্ণনা আছে এটা ওই শহীদে কারবালার পুঁথিরই গদ্য অনুবাদ মাত্র, কাহিনীর কোনো পরিবর্তন নাই। এইখান থেকে আহমদ সব বললেন এইটাই বাঙালি মুসলমানের মন। মীর মোশাররফ হচ্ছেন আধুনিক বাঙালি, কিন্তু তার মনের মধ্যে সেই ফ্যান্টাসি, যেটা পুঁথি লেখককে অনুপ্রাণিত করেছিল। পুঁথি মানে যারা দোভাষী পুঁথির লেখক ছিলেন, এরা বাঙালি মুসলমান সমাজের শ্রেষ্ঠ লেখক নন, কিন্তু এরা বাঙালি মুসলমান সমাজের একটা বিরাট অংশের মানসিক চাহিদা পূরণ করতেন। প্রথম দিকে এই পুঁথিগুলো কলকাতার বটতলায় ছাপা হতো বলেই লোকে ঠিক জানতো না এই পুঁথিগুলির আসল পুঁথি কোথায়। দেখা যায় এই পুঁথিগুলো হয়তো অষ্টাদশ শতাব্দীতে লেখা হয়েছে, কিন্তু অনেক পরে এসে কলকাতার যখন ছাপাখানা হয়েছে তখন সেখানে ছাপা হচ্ছিল। যখন ছাপা হচ্ছিল পুঁথিগুলি তখন লিখিত এমন কোনো কথা নাই। এইসব পুঁথি নিয়ে আপনারা সামান্য আলোচনা পাবেন অধ্যাপক আনিসুজ্জামানের মুসলিম মানস ও বাংলা সাহিত্য, কারণ ওইটার পর্ব শেষ হয়েছে নজরুল ইসলামের আবির্ভাবের মধ্যে।
1918 সন হচ্ছে আনিসুজ্জামানের বইয়ের শেষ অধ্যায়, আর প্রথম অধ্যায় হচ্ছে 1757। তিনি পলাশীর যুদ্ধ থেকে প্রথম মহাযুদ্ধের শেষ পর্যন্ত এই যুগটাকে নিয়েই একটা পিএইচডি থিসিস লিখেছেন। পিএইচডি থিসিসগুলো এরকমই হয়, একটা ছোট পিরিয়ড নিতে হয়। তার নির্দেশক ছিলেন একদিকে মনির চৌধুরী, আরেকদিকে আব্দুল হাই, আরেকদিকে অধ্যাপক আব্দুর রাজ্জাক ইত্যাদি। আহমদ সোবাকে এই বইটা কিছুটা প্রভাবিত করেছিল, এখন আমি বুঝতে পারি। তার প্রভাবের পিছনে ছিল মনির চৌধুরী, যিনি মীর মানস লিখেছেন। মনির চৌধুরীর চিন্তা দ্বারা প্রভাবিত হয়েছিলেন আনিসুজ্জামান, এটা আমার ব্যাখ্যা। সেই চিন্তা আহমদ সোবাকে স্পর্শ করেছিল, ফলে আহমদ সোবার সমস্ত ব্যাখ্যা বেদ বাক্য মনে করার কোনো কারণ নাই, কিন্তু তিনি কি বলেছিলেন সেটাই বলছি আমি। প্রাসঙ্গিকতা কথার উত্তর হচ্ছে এটা 1976-এ তিনি এই প্রবন্ধটা লিখেছিলেন। যদি এটা 1981-তে লিখতেন হতো অন্যরকমভাবে লিখতেন। মানুষের লেখা তার স্থায়ী চিন্তা এবং সাময়িক চিন্তার যোগফল। আহমদ সোবার বয়স তখন মাত্র 33 বছর, তরুণ মানুষ। তিনি বাংলা সাহিত্যে পড়েছিলেন, কিন্তু বাংলা সাহিত্যে এমএ পরীক্ষা দেন। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। অধ্যাপক আহমদ শরীফ তাকে ক্লাস থেকে বের করে দিয়েছিলেন। তখন তিনি ব্রাহ্মণবাড়িয়া কলেজে গিয়ে সেই 1968 সনে বিএ পাস পরীক্ষা দিয়ে পাশ করেন। তারপরে তিনি বিশ্ববিদ্যালয়ে ফিরে রাষ্ট্রবিজ্ঞানে এমএ প্রিলিমিনারি এবং এমএ ফাইনাল পাশ করেন। এবং ফাইনাল পাশ করেও কিন্তু বাংলা সাহিত্যের প্রতি তার যে প্রেম সেটা যায়নি। তিনি বাংলা সাহিত্য আদর্শ নামে একটা থিসিস লিখলেন, সেটা বাংলা একাডেমিতে জমা দিলেন, লিটারারি আইডিয়ালস অফ বেঙ্গল নামে। এটা দিয়ে তিনি এমফিল করার বৃত্তি পেলেন। তখন যুদ্ধ শুরু হয়ে গেল। আহমদ সোবার 2 মাসের বৃত্তির টাকা আগাম নিয়ে ভারত চলে গেলেন। পরে আহমদ সোবার বন্ধুদের মধ্যে আবুল কাসেম ফজলুল হক অভিযোগ করেছেন আহমদ সোবার একটা চরম অনৈতিক ছিল। সে পাকিস্তান সরকারের কাছে 2 মাসের বৃত্তির টাকা নিয়ে ভারত চলে গেছে এবং সেই টাকা কখনো ফেরত দেয়নি। বাংলা একাডেমি এই বৃত্তি দিত। তার বোর্ডে ছিলেন মনির চৌধুরী, ডক্টর এনামুল হক, এরকম প্রথিত যশা অধ্যাপকেরা। আহমদ সোবাকে মৃত্যুর পরেও এর জবাব দিতে হচ্ছে। 2 মাসের টাকা অগ্রিম নিয়ে তখন আহমদ সোবা সেই ঋণ শোধ করার জন্য বাংলা একটা প্রবন্ধ লিখলেন, বাংলার সাহিত্য আদর্শ। একজন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, আরেকজন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আরেকজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, চতুর্থজন কাজী নজরুল ইসলাম। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকায় ছাপা হলো 1973 সনে। আপনারা যদি পড়তে চান সেই বই পাবেন। বাংলা ভাষার রাজনীতির আলোকে বলে একটা বই আছে আহমদ সোবার, সেখানেও পাওয়া যাবে। এটা 1975-এর আগে বেরিয়েছে। তো তিনি ঋণটা এক ধরনের শোধ করেছেন, কিন্তু থিসিসটা কোনোদিন লেখেননি। তারপরে তিনি বাঙালি মুসলমানের মন প্রবন্ধটা লেখেন 1976-এ। 75-এ আহমদ সোবার 2টো কবিতার বই বেরিয়েছিল, অনেকে হয়তো জানা নেই। একটার নাম হচ্ছে দুঃখের দিনের দোহা, এটা 2 নম্বর বই। 1 নম্বর বইয়ের নাম জল্লাদ সময়। আমাদের এ সময় সুসময় নয়, জোয়ারে হিন্দুল দোলা ভাটায় নিশ্চল, যেজন ভাসাবে ডিঙ্গা পৈতৃক বিশ্বাসে, জেনে রাখো সর্বনাশ তাহার। এরকম আমি কবিতা ভুলে গেছি, সর্বনাশ সম্মুখে তোমার, এরকম। তো আহমদ সোবা নিপীড়িত, নির্যাতিত। এখন আপনারা ফেসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছেন বলে অনেকে উপদেষ্টা হতে চাইছেন। আমি বিলেতে থেকে হাসিনার বিরোধিতা করেছি, আমাকে উপদেষ্টা করো, বহু লোক বলতেছে না। তো এই ছেলে আহমদ সোবা 10 বার উপদেষ্টা হতে পারতেন। যে পরিমাণ নিপীড়ন তিনি ভোগ করেছেন। শেখ মুজিবের ছেলে শেখ কামাল আহমদ সোবাকে হত্যা করার জন্য পরোয়ানা জারি করেছিল 75 সনে। তিনি পালিয়ে কুমিল্লায় গিয়ে আত্মগোপন করেছিলেন এবং 15ই আগস্ট তিনি ঢাকায় হাজির ছিলেন ঘটনাচক্রে। সেখানকার আবু জাফর ওই সমকালের সম্পাদক 5ই আগস্ট মারা যান 75 সনে। সেখানকার আবু জাফর ছিলেন আবার শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত বন্ধুও বটে, কলকাতার লোক। শেখ সাহেব যখন সেখানে কলকাতায় পড়তেন, তিনিও সেখানে ইসলামিয়া কলেজে পড়তেন। তারা প্রায় সমসাময়িক ছাত্র ছিলেন। সেই জন্য সেখানকার আবু জাফর আহমদ সোবার জীবন 2-1 বার রক্ষা করেছিল, ইন্টারভেনশন করে শেখ সাহেবের কাছে গিয়ে। মানে সেই সময় এখন যারা শেখ হাসিনার রাজত্ব দেখেছেন তারা অনেকে বুঝতে পারবে না শেখ মুজিবের রাজত্ব কি পরিমাণ ভয়াবহ এবং ভীতিকর ছিল। এটা আমরা কেউ বলি নাই, কিন্তু আহমদ সোবার মুখে আমি বারবার শুনেছি। আমি 1976 সনে ঢাকায় এসে প্রথম আহমদ সোবার সাথে পরিচিত হই। ওই যুগটার কাহিনী আমি জানি। 75 সনে শেখ সাহেব যখন মারা যাচ্ছেন তখন আমি চট্টগ্রাম কলেজের 2য় বর্ষ, মানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমাদের চোখের সামনে সব ঘটনা ঘটেছে আর কি। তখন দেশের দুর্ভিক্ষ, খেতে পারা না পারা, হত্যা যজ্ঞ, মানে চট্টগ্রামে 1000-2-1 কর্মীকে রক্ষী বাহিনী হত্যা করেছে। তাদের অনেকেই আমাদের পরিচিত। সেই জন্য সেই সময়ের যে ভীতি, সেটা আমার এখন আমার গা চমকে ওঠে। তো যা হোক, আহমদ সোবা তারপরে বলেন
শেখ সাহেব মারা যাওয়ার পর আহমদ শফীর মনে একটা ধাক্কা খেলো, এটার নাম কি বাঙালি মুসলমানের মন, যে বাঙালি মুসলমানের মনের মধ্যে দোলাচল হয় কেন, এত দ্বৈত চরিত্র কেন।